সেহরির সময় একটি ভিডিও করেছেন, সেখানে আপনি এই বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা কিংবা এই মানুষকে উস্কানি দেওয়া, মানুষকে ভয়ভীতি দেওয়া, এটার উপরেও আপনি একটা মানে অনেকটা ফানি টাইপের ভিডিও করেছেন এবং পরে আপনি সিরিয়াস কথা বলেছেন। সো সার্বিক বাংলাদেশে এখন যা ঘটছে আপনি এটাকে কিভাবে দেখেন? আচ্ছা, থ্যাংক ইউ নাগরিক টিভি এবং টিটু রহমান ভাই। প্রথমে বলি যে আপনারা জানেন যে এই 16 বছরের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা বের হওয়ার পরে বিপ্লবের মাধ্যমে দেশের যে স্টেবিলিটিটা দরকার, সাধারণত গণ অভ্যুত্থানের পরে অন্যান্য দেশে যে আমরা দেখেছি যে chaos, I mean mass murdering, something like that, it didn't take place in Bangladesh. এবং বাংলাদেশ মনে হয় একমাত্র রাষ্ট্র পৃথিবীর যে পুলিশ ছাড়া ক্রাইম রেট, I mean মার্ডার রেট ওয়াজ 0। আমরা এক সপ্তাহ তো পুলিশ ছাড়া চলেছি। অর্থাৎ একটা দেশ, আপনি জানেন, এই একটা সপ্তাহ পৃথিবীর কাছে যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ, সেটা হলো যে আমরা বরং ভেরি সিভিলাইজ নেশন। আপনি জানেন পুলিশ ছাড়া আমেরিকাতে একদিন চলতে পারবেন না, আপনি চলা যাবে না, কিন্তু বাংলাদেশ চলেছে। মানুষের, অর্থাৎ কি ধরনের আমরা যে গরিব হতে পারি, লেখাপড়া কম থাকতে পারে বাংলাদেশের মানুষের ভিতরে, বাট আমরা যে আসলে আমরা যে একটা অন্য ধরনের একটা জাতি, সেটা আমরা প্রমাণ করেছি এবং সারা পৃথিবীর বিদেশিরা এটা দেখেছে কিন্তু তারা, এবং এই জন্য তারা প্রশংসা করে এই ক্ষেত্রে সরকার আসলো। যে কেউ বিপ্লব উত্তর আমরা দেখি পৃথিবীর অন্যান্য দেশে, আমরা সেটা বাংলাদেশে দেখি নাই, রাইট? এবং এটা মোটামুটি স্টেবল ছিল। পরবর্তী সময় যে কেওস যেগুলো সৃষ্টি হয়েছে, যারা কেওস সৃষ্টি করার কথা বা চেষ্টা করেছেন বা অপচেষ্টা করেছেন, তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বাট কেওস কারা আমরা সৃষ্টি করছি? যারা আমরা স্বৈরাচার বিরোধী প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের, আমি জানি না তাদের মনের মধ্যে কি, তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ফ্রম ডে ওয়ান। আপনারা জানেন যে আমি আপনাদের অনুষ্ঠানে প্রতিবাদ করা শুরু করেছিলাম 6th of August, যে লাইভটা ছিল রাত্রে, ওদিন থেকে আমি প্রতিবাদ করা শুরু করেছিলাম যে হোয়াট ইজ দিস। এই সরকার তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন চেয়ারে বসলেন না, তো চেয়ারে বসার না আগ পর্যন্ত আমি একজন মানুষকে কিভাবে মানে জাজ করি যে অথবা ভার্ডিক্ট দেই যে এই লোকটা খারাপ, এই লোকটা ভালো। তো এইটাই ছিল। এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশে অস্থিরতার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা রাখতেছে যারা, যতটা না পতিত সরকারের মানুষ বা ভারতীয় মিডিয়ার উস্কানি, ততটা আমাদের নিজের দেশের মানুষ যারা আছেন তারা আসলে এভাবে উস্কানি দিয়েছেন প্রতিনিয়ত। এবং সেনাবাহিনীকে যেভাবে আমরা টার্গেট করেছি, আমি আমার এই বয়সে আন্তর্জাতিক রাজনীতি যেভাবে আমি ফলো করে থাকি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং উইথ কনফিডেন্স, খুব কম মানুষ আছে বাংলাদেশের রাজনীতিবিদ যারা রাজনীতি করে খায়। আমি খাই না রাজনীতি করে, যারা রাজনীতি যাদের পেশা, তারও এতটুকু খেয়াল রাখে কিনা, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। আমি দেখি নাই যে একটা দেশের এক্সিস্টিং সেনাবাহিনীকে এতটা নোংরা ভাবে, উলঙ্গ ভাবে একজন এক্সিস্টিং সেনা প্রধানকে এমন ভাবে কেউ আঘাত করতে আমি আমার জীবদ্দশা কোথাও দেখিনি। আমি দিস ইজ আনপ্রেসিডেন্টেড। মানে আমরা হোয়াট উই ডুইং আমরা। এবং আপনি জানেন যে বাংলাদেশের এই দুর্বৃত্তায়িত রাজনীতি এবং রাজনীতিবিদদের কবলে এই ছোট্ট দেশ, গরিব দেশ যে আপনার পড়েছে, এবং যারা কেজ করেছে, এই এস্টাবলিশমেন্ট যারা গড়ে উঠেছে, যারা কোন প্রতিষ্ঠান আমাদেরকে তৈরি করে নাই, তারা আমাদের বাংলাদেশের মানুষের জন্য, যেখানে যে কারণেই আমার অনলাইনে মানে অ্যাক্টিভিস্ট হিসেবে আসা, বা আমি যদি বলি যে মাই প্রফেশন ইজ এ সিটিজেন্স জার্নালিস্ট, এটা বলতে পারেন আপনি। আই এম এ সিটিজেন্স জার্নালিস্ট, ইজ মাই প্রফেশন। এটা আমার ডেজিগনেশন হওয়া উচিত, বা আমাদের, আপনাদেরও। তো আমি মনে করি যে আপনি দেখেন, কল্পনা করেন যে যা অবস্থা আমরা দেখতেছি প্রতিদিন যেভাবে হচ্ছে, সত্য অসত্য মিলে রীতিমতো ভয়ঙ্কর। এবং আমরা আপনি জানেন শেখ হাসিনার আমলেও সেনাবাহিনীকে এমন টার্গেট আমরা কখনোই করি নাই। আমরা সেনাবাহিনীকে নিয়ে এমন কথাবার্তা কেউ বলি নাই, এমন আলোচনা করি নাই। এখন যে আমরা শুরু করেছি, একটা লোক যে আওয়ামী লীগের দ্বারা অ্যাপয়েন্টেড সারা প্রশাসন তো বাংলাদেশ চালাচ্ছে এই মুহূর্তে, চালাচ্ছে না? তাহলে উনি তো মন্দের মধ্যে ভালো আছে। আপনি ইয়েস, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা উচিত, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। বাট যেভাবে আমরা করতেছি, করে কাকে আমরা সুযোগ দিচ্ছি। এবং আমি আপনাকে বলি যে বিশৃঙ্খলা হয়েছে এই বিপ্লব পরবর্তী, এটার জন্য দায়ী ভারতীয় মিডিয়া নয়, এটার জন্য দায়ী আওয়ামী লীগ নয়, এটার জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরা। আমরা মানুষের মনে সন্দেহ, আপনাকে বলি পৃথিবীর সবচেয়ে সম্পর্ক নষ্ট হয় কখন? যখন সন্দেহ, অবিশ্বাস সেই সম্পর্কের ভিতরে আসে। এই অবিশ্বাস বা সন্দেহটার রীতিমতো প্লান্টেড বাই আস,
and seriously heavily planted by us. এটার থেকে আমরা আর বেরোতে পারতেছি না। এই যে দ্বন্দ্ব আমরা সৃষ্টি করেছি, ভালো কাজ করে যদি কেউ ক্রেডিট পায় না, এই লোককে তো ডিমোটিভেট করা। আপনি ধরেন সেনাবাহিনীকে ডিমোটিভেট করা, মানসিকভাবে ব্যঙ্গে যাওয়ার উদ্দেশ্যেই বিডিআর ম্যাসাকার ঘটনা ঘটানো হয়েছিল। এখন যেটা করা হচ্ছে মানসিকভাবে ডিফেম করা। আপনি যদি বলি যে এক ধরনের they are being humiliated by us almost every single day and not like it's a normal way. রীতিমতো তাদের পরিবার থেকে শুরু করে তাদের বউ বাচ্চা থেকে শুরু করে কাউকে তো আমরা ছাড়তেছি না এখন। সত্য কথা। এবং দেখেন আমি মাসুম ভাই, আজকে আপনাকে আমন্ত্রণ জানানোর পিছনে আরেকটি উদ্দেশ্য আছে, যেটি আমি আপনাকে এর আগে বলেছি, যে আপনি একমাত্র ব্যক্তি, আমি লাইভে বলতেছি, এটা অন রেকর্ড, আপনি একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম প্রতিবাদ করা শুরু করলেন যে এই গভর্নমেন্টকে এভাবে আক্রমণ করা যাবে না। আমি এটা মানতে আমার অসুবিধা নাই, আমি মানতে চাই, আমি অন রেকর্ড রাখতে চাই। আমি তখন আপনার সাথে তর্ক করেছি। কি তর্ক করেছি? এই পিনাকি ভট্টাচার্যের পক্ষ নিয়ে আপনার সাথে তর্ক করেছি। এখন এই পিনাকি ভট্টাচার্যকে আপনার সাথে কথা বলার পরে আমি পিনাকি ভট্টাচার্যের সাথে ফোনে কথা বলেছি এবং তাকে বোঝানোর চেষ্টা করেছি। উনি আমাকে পাত্তা দিলেন না। এখন প্রশ্ন হচ্ছে, উনি কিন্তু শুরু করলেন যে ওই উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, যা তা করে বলা শুরু করলেন, বুকে ওই বোম বেঁধে কি বলে আত্মঘাতী হওয়ার জন্য উনি প্ররোচনা দিলেন। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যে কথাটা বললেন খুবই সিগনিফিক্যান্ট মাসুম ভাই। আমরা যদি এদেরকে সমালোচনা করি, আক্রমণ করি, এরা কিন্তু দেশে হারা হয়ে যায়, এরা কাজ করতে পারে না। এবং সত্য কথা, আমার সাথে একজনের কথা হলো, গুরুত্বপূর্ণ এক উপদেষ্টার, বলছে কিভাবে কাজ করব, আমরা তো অস্থির। এই অস্থিরতা সৃষ্টির কারণ কি? আমি আপনাকে বলি। আপনি দেখেন যে এখানে যারা বর্তমান সরকারে আছেন, মনে রাখবেন কেউ কিন্তু নির্লজ্জ বেহা না। এরা প্রফেশনাল জগতে তাদের জায়গাতে তারা সফল ছিল, কেউ দুর্নীতিগ্রস্ত না। অতীতে কেউ দুর্নীতিগ্রস্ত ছিল বলে এই সরকার কেউ আসে নাই। এখন দুর্নীতিগ্রস্ত যদি হয়ে থাকেন আমরা জানি না, তবে এটা ট্র্যাক রেকর্ড বলছে দে হ্যাভ আ ক্লিন ইমেজ, রাইট? আপনি যখন তাদেরকে সোশ্যাল মিডিয়াতে এমন নোংরা ভাবে যাচ্ছে তাই ভাবে তাদের পাশা দিয়ে ঢুকিয়ে দিবেন, এই করবেন সেই করবেন, কেটে ফেলবেন, ছুঁড়ে ফেলবেন, মেরে ফেলবেন, এগুলো অঙ্গভঙ্গি করে বলবেন, ভাই এরা হিউমিলেট হয় এবং হিউমিলেট হলে দে ব্রেক ডাউন। আর এই মানসিকভাবে ব্রেকডাউন হলে কেউ আপনি কাজ করতে পারেন না, আপনি করতে পারবেন না, আমি করতে পারবো না। আর যখন অ্যাটাক করবেন আপনি তার বউকে, তার বাচ্চাকে, ইউ নো হোয়াট, ইট নাথিং লেফট টু বি অনেস্ট, ইট জাস্ট ডেঞ্জারাস মুভ। আর যেভাবে আমরা এবং আমি কেন প্রতিবাদ করেছিলাম প্রথম থেকে, একটা জিনিস মনে রাখবেন যে আমি এই জন্য প্রতিবাদ করেছিলাম, আপনি একজন মানুষ মাত্র আসলো, আপনি আপনার ঘরে ঢুকার আগে কিভাবে বলবেন আপনার ঘরে এসে চুরি করেছে? আমি কি বুঝাতে পারছি? আমি মেহমান আসলাম আপনার ঘরে, আপনি বলতেন যে এই আমরা মাসুম আসছিল, আমার ঘরে তো মোবাইল নিয়ে গেছে, ফর এক্সাম্পল। ঘরেই ঢুকলাম না, আমি মোবাইল নিলাম কিভাবে? এটা বলতে পারেন আপনি? Does it make sense? It's a common sense. তো ডক্টর ইউনূস যখন চেয়ারেই বসে নাই, তখন থেকে আমরা শুরু করে দিলাম উনি স্বৈরাচার, উনি এই তার কোনো ভূমিকা নাই, তার কিছুই নাই। ডক্টর ইউনূস, whether there are many things that we disagree with the governments. Why? Because they haven't accomplished it. Because we wanted much earlier than that, right? So আমরা সমালোচনা করি, বাট কথা হলো ডক্টর ইউনূস যে কি ধরুন একজন রেস্কিউয়ার ছিল এই সময় আমাদের জন্য। এটা যারা রাজনীতি বুঝে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যারা বুঝে, তারা জানে যে হি ওয়াজ সেভিয়র। উনি আমাদেরকে সার্ভাইভ সেভ করেছেন উনি, রাইট? আর এমন একজন ব্যক্তি আজকে যে এত কিছুর পরে ভারতে, আজকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকার পরেও, ভারতীয় এত লবিং থাকার পরেও একজন ডিএনআই ডাইরেক্টর, মানে আপনি তুলসী খাবার, ভারতে এসে বাংলাদেশকে এক ধরনের হুমকি দিয়েছেন। এর পরেও যে শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে এখনো টিকে আছি আমরা, তার রেপুটেশনের উপরে টিকে আছে। এবং আজকে বলছে যুক্তরাষ্ট্রের মতো এই গভর্নমেন্ট বলতেছে যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র আপনার এই বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট টু প্রোটেক্ট মাইনরিটিস। আমরা উই আর ভেরি প্লিজড and very satisfied and we welcome this decision. It's unbelievable. এটা আপনি $1000 কোটি দিয়ে পাবেন না। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কাছে এই ধরনের একটা কথা বের করতে পারে না সৌদি আরব 10 বছরের ভিতরে। তারা চেয়েছিল একটা জিনিস বলতে, যে মানবাধিকার মানে জন্য সৌদি আরব খুবই ভালো কাজ করতেছে, উই আর ভেরি হ্যাপি। ওইটা বলাইতে পারে নাই। $1000 কোটি দিতে রাজি ছিল, আপনার $1 ট্রিলিয়ন ইনভেস্ট করতে রাজি ছিল সৌদি মোহাম্মদ বিন সালমান সাহেব, কিন্তু উনি এটা বলেছেন। ইটস এ সিগনিফিকেন্ট মুভ এন্ড জাতিসংঘের মহাসচিব এসেছেন। প্রশ্ন হলো এখন এভাবে যদি চলতে থাকে,
এই সরকার কিন্তু ব্যঙ্গে মানে মানে সরকারকে ব্যতিব্যস্ত করা এবং তাদেরকে আক্রমণ করা, এবং এরা আক্রমণ সোশ্যাল মিডিয়ার আক্রমণ নিতে পারে না, এটাকে ট্যাকল করতে পারে না, নিতে কারণ পারে না, ক্ষমতা পারে না। একজন উপদেষ্টা নেই। আপনি আমি যেভাবে আমরা তো আক্রমণ খেয়ে খেয়ে এভাবে আসছি এখানে, রাইট? নানান ধরনের অপবাদ আপনারা, বসুন্ধরা গ্রুপ যে ধরনের অপবাদ আমাদের বিরুদ্ধে করলো, আপনি তো নিজেও জানেন, একদম সন্ত্রাসী বানালো, কত কিছু বানালো, বোমার সাথে জড়িত, সিরিজ বোমার সাথে জড়িত, এইসব কত কিছু বললো তারা। তো আমরা এগুলা ট্যাকল করে তো আমরা এখানে মানে এখন রয়ে গেছি, এরা তো এগুলা করে নাই কখনো। এবার যদি নোংরা আক্রমণ করা হয়, এরপরে একটা সেনাবাহিনী প্রধান এই আপনাকে একটা ছোট্ট ভিডিও দিতে চাই, মানে এই ভিডিওটা আপনাকে দেখাতে চাই, যেহেতু আপনি বললেন আক্রমণ কাহাকে বলে, আপনি একটু দেখেন তো এই আক্রমণটা কেমন আক্রমণ। এভাবে আমরা সেই দিন তাও আমি সেদিন ঢাকাত গেঞ্জাম লাগামু, তাই শেষ গোলামের বাচ্চা, তোর যখন হাউস হচ্ছে কামটা করবো, শিগগিরই করবো, দায় গোলামের বাচ্চা তোর, দেখ আমি কি করতে পারি। তুই বলে চাকরি বিধি শেখার নাই, ওই ফেসবুকে এইগুলা লিখবার পারে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব, চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয়, ওরে যদি না খেদাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে কোনো খবর আছে, আপনারও খবর আছে। এই গোলাম তুই দেশে ফিরবো না, ফিরবো তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় না, হাততালি দিব, হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক মারবি তোর গোয়ার মধ্যে, খেয়াল রাখিস। বলেন এখন আপনি আমাকে যে এটা কি কোনো ভাষা, এটা কি কোনো ভাষা? আচ্ছা, আপনি দেখেন পিনাকিদা, দেখেন উনি এই যে কথাগুলো বললেন, সমালোচনা উনি করতে পারেন উনার, কিন্তু যেভাবে বললেন এই লোকটা এখন আর এটা কিভাবে নেবে। আর একটা জিনিস তো আপনি সরকারের এই যে নেগেটিভিটিটা, নেগেটিভ ভাবে সরকারকে আক্রমণ করলে মানুষ যে পছন্দ করে, আপনি দেখবেন, আপনি মানে আমি যদি লাইভে যাই, আজকে সেরে ফেলবো, খেয়ে ফেলবো মুখ উপদেশটাকে, আপনি দেখুন সবাই দেখতেছে, এর কি হইলো দেখি তো। এগুলা করে কি লাভ হয়েছে? এটা সমালোচনা যদি করতে চান আপনি করেন, বাট এভাবে তো সমালোচনা করাটা ওনার জন্য ভালো না। উনি এই বয়সে এসে যদি এভাবে করেন, তাহলে তো আমাদের আরো যারা গালিবাজ আছে আন্তর্জাতিক মানে, না গালিবাজের কথা বলেন না, আমাদের যারা উত্তরসূরি, আমাদের যারা ছোট ভাই, তারা কি শিখবে? তারা এটা যদি মানে ইউটিউবিং বা মানে প্রতিবাদের ভাষা হয়, তারা পরবর্তী যারা ফলোড বাই হিম, আই মিন honestly speaking, those are following I mean him, what are they learning from out of it? This is danger. এটা একটা, এবং এভাবেই হবে পরবর্তী সময়, এবং এভাবে করে যদি if you get away with these crimes, that's a problem. I mean পরবর্তী সারা আছে তারও তো বলবে আচ্ছা এভাবে আক্রমণ করতে হয়। এই সংস্কৃতিটা আনাটা এটা ইজ্জতের ব্যাপার, এটা আমাদের বিশেষ করে উনাদের মতো ব্যক্তি যখন এই কাজগুলা করেন, এবং উনি খালি এটা না, পিনাকিদা কিন্তু আপনার আসিফ নজরুলকে বলছেন ভাষা দিয়ে বলে দিবেন, এভাবে দেখাই রমজানের ভিতরে দেখান, ঠিক না? এভাবে দেখে বলে দিবেন, কাউকে বাকি রাখেননি। ডক্টর ইউনূসকে একটানা 6 মাস উনি সমালোচনা করেছেন পিনাকিদা, একটানা 6 মাস, এখন বলছেন উনি ভালো কাজ করেছেন। তো দাদা আপনি তো পজিশন চেঞ্জ করে ফেলছেন, তা আজকে যে বলছেন ভালো, আবার আগামীকালকে খারাপ বলবেন, কোন গ্যারান্টি নাই আমাদের। এই জন্য কনসিস্টেন্সি থাকতে হয়, খারাপ বলে খারাপই বলে যান, ভালো বললে ভালোই বলেন, কারণ টুইস্ট করা পজিশন ইজ ডেঞ্জার। এবং সোশ্যাল মিডিয়ার যে কি ধরনের একটা আপনার একটা এই ইফেক্ট আছে, আমি যদি বলি যে আপনারা নিজেও দেখেছেন, আমরা আওয়ামী লীগকে আমরা নাকানি জুবানে খেয়েছি এই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা একটা পর্যায়ে শেখ হাসিনা বলতে বাধ্য হয়েছে ছাত্রলীগের মানে মিডিয়া বিষয়ক, সোশ্যাল মিডিয়া বিষয়ক সম্পাদক দরকার আমাদের, এবং তারা করেছিল সেটা। তারা মানে এটা যে কতটা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের লেসপেন্সারদেরকে আপনি এভাবে আমরা করেছি তো, কিন্তু এখন এই নতুন বাংলাদেশ আমরা এটা করতে পারি না তো। না, আমরা যেভাবে করেছি এর চেয়ে বেশি করা হচ্ছে এখন। এক্স্যাক্টলি, এর চেয়ে বেশি করা হচ্ছে এখন এই মুহূর্তে। এটা আনবিলিভেবল, কোন মানে আপনার কোন কারণ ছাড়াই। এখন আপনি যে বলেন এই যে এরপরে হচ্ছে সেনাবাহিনী বিষয়ে বিভিন্ন রিমার্ক ছড়ানো। আচ্ছা আমাকে বলেন, ওই যে জরুরি, আমি কিন্তু 1 মাস ধরে আমি বলতেছি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের বিরুদ্ধে কোন ধরনের খু বা কোন ধরনের নিজের ইচ্ছায় কোন জরুরি অবস্থা জারি করতে পারবে না, ওই সুযোগ সেনাবাহিনী নেই। কারণ সেনাবাহিনীকে 24 আওয়ার্সের ভিতরে ডিসমান্টেল করে দিবে ইউনাইটেড নেশনস। এটা বুঝতে হবে কার কি ক্ষমতা কোন জায়গাতে আছে। এবং তারা আপনার জাতিসংঘের মহাসচিব উনি পূর্ণ আস্থা সমর্থন দিয়ে গেছেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে। এটা ইনডাইরেক্টলি উনি বলে গেছেন সাপোর্ট দরকার, কি কি লাগে আপনারা বলেন। ইউএস গভর্নমেন্ট যেখানে আমাদের বই ছিল যে ভারতীয় লবি কোনো কারণে আমাদের দেশের বিরুদ্ধে রেপুটেশনাল প্রবলেম হতে পারে, সেটা আমরা দেখেছি এখন মোটামুটি সব জায়গায় এখন ঠিক আছে। আপনার সেনেটর আসছেন, আপনার যারা গ্যারি পিটার, আনফোর্স মেম্বার, র্যাঙ্কিং মেম্বার ফর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, এন্ড দিস জেন্টলম্যান। সো আমরা কোনো স্যাংশনে নাই, আমরা কোনো ট্রাভেল মেনে নাই। আপনি কি মনে করেন না একটা ইয়েলো গ্রুপে আমাদের নামটা ফেলে দিতে পারতো তারা ইচ্ছা করলে তারা, কিন্তু কোথাও নাই। আমরা এইটা কি ধরনের রক্ষা পেয়েছে এই দেশ, এটা তো কল্পনা করতে পারছে না এরা। তো আপনারা যদি এইটা গুলা করেন, বিদেশে কি বার্তা যাচ্ছে? এই যে উনাদের কারণে বার্তা যাচ্ছে ওই সেনাবাহিনী যে কোনো সময় কু করতে পারে বাংলাদেশের ভারতীয় মিডিয়াতে। এটা তো আমরা ক্রিয়েট করে দিচ্ছি, এই ন্যারেটিভটা ক্রিয়েটেড বাই আস, রাইট? ইউটিউবের মাধ্যমে আমরা করি প্রতিদিন, আমরা ফেসবুকের মাধ্যমে করি। ইট হ্যাজ টু বি স্টপড। এবং আমি মনে করি সরকারকে
তাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যে এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে, যে এভাবে সমালোচনা করতে পারবেন, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, বাট এভাবে নোংরা ভাবে অ্যাটাক করলে কি হয়, আমাদের শত্রু অভাব নেই। এবং ভেরি ডার্ক ইয়ার্স প্রেসিডেন্ট ট্রাম্পের এই 4টা বছর, আপনি জানেন যে কানাডাতে দ্য স্ন্যাপ নির্বাচন দিচ্ছে 28 মানে 20 এপ্রিল, আপনি জানেন, আপনি ক্যানাডিয়ান রাইট, এবং ক্যানাডিয়া ক্রাইং ফর হেল্প, the entire thing is just completely messed up because of President Trump's tariff. এবং আপনি জানেন যে ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে ইংল্যান্ড টু দেয়ার সিটিজেন নট টু ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস, এরপরে আপনার কানাডা, এরপরে আপনার ডেনমার্ক, এরপরে আপনার জার্মানি। আপনি কল্পনা করতে পারেন এই দেশগুলা বর্তমানে ভীত সন্ত্রস্ত এবং দে ক্রাইং ফর হেল্প। এই সময় যদি আমরা এই ধরনের কাজ করি এবং দেশের ভিতরে আমরা এমন কিছু বুঝাই যে আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান ঘটতেছে, আমাদের দেশে আমরা আমাদের হুজুররা বর্তমানে যাইটা তাই করতেছে, এটা একটা খারাপ সিগন্যাল যাবে। বা প্রতিটা মুহূর্তে প্রতিটা মুভ কে কি করতেছে এগুলা লিখতেছে, তারা এটাকে প্রপাগান্ডা করবে। এখন আমরা শান্তি না, যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা আসতে পারে। এই জন্য আমাদেরকে স্টেবল থাকতে হবে।